এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। কথায় বলে কিছু জিনিস কেবল গল্পতেই ভালো লাগে, কিন্তু যদি সেই গল্প সত্যি হয়ে যায়, কখনো ভেবে দেখেছ পানির অবতলে গহ্বরে এমন কিছু থাকতে পারে যা শুধু কল্পনা করলেই শরীর শিউরে ওঠে। ছত্তিশগড়ের এক প্রাচীন গ্রামে শতাব্দী ধরেই এক রহস্যময় ভয় ফিসফিসিয়ে বলা হয় 7 বোনের পেতনি। কেউ একে পাগলামি বলে, কেউ বলে ঈশ্বরের অভিশাপ, কিন্তু যারা একবার তাকে দেখেছে তারা আর কোনো দিন ফিরে আসেনি। বলা হয় রাত হলে সে বের হয়, তার লম্বা ঢেউ খেলানো চুল জলের উপর এমনভাবে নড়তে থাকে যেন কোনো অজগর তার শিকার খুঁজছে। যার উপর তার নজর পড়ে সে যেন হাওয়ায় মিলিয়ে যায়। আচ্ছা, এটা কি শুধু লোককথা, নাকি সত্যিই কিছু আছে সেই পুকুরে? চলো এক রহস্যময় কাহিনীর দিকে এগিয়ে যাই, যেখানে শুধু ভয় নয় বরং লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক গুপ্ত সত্য। ছত্তিশগড়ের এক প্রান্তে ছোট্ট এক গ্রাম ছিল, নাম বড়গু। দিনের বেলায় সেখানে ধানের শীত দোল খেত, বাতাসে মাটির সোধা গন্ধ মিশে থাকত, কিন্তু রাত পড়তেই যেন সব কিছু পাল্টে যেত। লোকজন দরজা বন্ধ করে দিত, শিশুরা কান্নাও বন্ধ করে ফেলত, আর বৃদ্ধদের চোখে ভয়ের ছায়া ফুটে উঠত। গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো পুকুর, 7 বোনের পুকুর। বহু বছর আগে এটি ছিল গ্রামের প্রাণকেন্দ্র। সেখান থেকে মেয়েরা জল আনত, শিশুরা খেলাধুলা করত, আর ছেলেরা মাছ ধরত। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা বদলে দিল সব কিছু। রাতের বেলা এই পুকুরের ধারে যাওয়া একেবারেই নিষিদ্ধ ছিল। যারা সাহস দেখিয়েছিল তারা আর ফিরে আসেনি। কেউ বলতো ওখানে কোনো আত্মা বাস করে, কেউ বলতো এগুলো সব কিছুই গুজব, কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই জলের গভীরে কোনো এক অদৃশ্য শক্তি আছে যা মানুষকে নিজের দিকে টেনে নেয়। গ্রামের এক মাঝবয়সী মানুষ ছিল, মংলু কাকা। সে অনেক আগেকার মানুষ আর মদ্যপানে অভ্যস্ত। তার ছেলে বারবার সাবধান করেছিল, বাবা রাতে পুকুরের ধারে যেও না। কিন্তু মংলু কাকা ছিলেন একগুঁয়ে। সেই রাত ছিল অমাবস্যা, চতুর্দিকে ঘোর অন্ধকার, হিমেল বাতাসে একটা অদ্ভুত শিহরণ। মংলু কাকা তখন নেশায় চুর, টলতে টলতে ভুল করে চলে গেলেন পুকুরের ধারে। আমি তো মদ আর এমনি খাই না, দুঃখ ভোলার জন্যই খাই। পুকুর তখন নিস্তব্ধ, কিন্তু বাতাসে যেন এক অস্বস্তি ছড়িয়েছিল। হঠাৎ জলের মধ্যে যেন কিছু নড়ল, এমনভাবে যেন কেউ ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। মংলু কাকা চোখ কচলালেন, তারপর মাতাল কণ্ঠে বলে উঠলেন, কে রে? হেট, ভূত টুত কিচ্ছু হয় না। একটা ভারী আওয়াজ এলো, যেন কিছু জলে পড়ল। তিনি থমকে গেলেন। বাতাস এবার আরও জোরে বইতে লাগল। তারপর তিনি দেখলেন পুকুরের ধারে দাঁড়িয়ে আছে একটা মেয়ের অবয়ব। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, গায়ে সাদা কাপড়, পা আধ ভেজা পানিতে। মংলু কাকা প্রথমে ভেবেছিলেন হয়তো গ্রামের কোনো মেয়ে, কিন্তু তারপর ভালো করে তাকাতেই তার গলা শুকিয়ে গেল। মেয়েটি ভেসে আসছিল, সে মাটিতে হাঁটছিল না, বাতাসের উপর যেন ভাসছিল। মংলু কাকা পালানোর চেষ্টা করলেন, কিন্তু তার পা শক্ত মাটিতে গেঁথে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরেছে। ঠিক তখনই কিছু একটা জঙ্গলের উপর কিলবিল করে উঠল, একটা লম্বা মোটা চুলের বেনি। সেটা কোনো সাধারণ চুল ছিল না, বরং জীবন্ত সাপের মতো এঁকে বেঁকে চলছিল। মংলু কাকা কিছু বোঝার আগেই সেই চুল তার পায়ের চারপাশে পেঁচিয়ে গেল। এক ঝটকায় তাকে পুকুরের গভীরে টেনে নিতে লাগলো। বাঁচাও, কেউ কেউ আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। গ্রামের কেউ সেই চিৎকার শোনেনি। শেষবার যখন কেউ মংলু কাকাকে দেখেছিল
তখন তিনি কালো জলের গভীরে টেনে নেওয়া হয়েছিলেন, আর তার চিৎকার ধীরে ধীরে নিস্তব্ধতায় মিশে যাচ্ছিল। পরের দিন সকালে পুকুর পাড়ে পাওয়া গেল শুধু তার এক জোড়া পুরনো চপ্পল। মংলু কাকা আর কখনো ফিরে আসেননি। এই ঘটনার পর থেকে গ্রামে আরও একটা কথা ছড়িয়ে পড়ল। 7 বনের পেতনি জেগে উঠেছে, এবার আর কেউ বাঁচবে না। ভয় যতই গভীর হোক, কিছু মানুষ সব কিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে চায়। গ্রামের 2 যুবক, শঙ্কর আর কিষণ, এই গল্প বিশ্বাস করতেন না। শঙ্কর ছিল প্রধানের ছেলে, নির্ভীক এবং একগুঁয়ে। তার ধারণা ছিল এসব কেবল কল্পনা। আর কিষণ, সে একটু ভীত প্রকৃতির হলেও বন্ধুত্বের খাতিরে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। শঙ্কর বলল, সবাই যেহেতু ভয় পায়, মংলু কাকা হয়তো পালিয়ে গেছে বা কোনো বন্য জানোয়ার ওকে টেনে নিয়ে গেছে। কিষণ গলা কাঁপিয়ে বলল, কিন্তু সবাই বলে সেই পুকুরে কিছু আছে যেটা মানুষকে টেনে নেয়। শঙ্কর হেসে উঠল, আচ্ছা তাহলে চলো আজ রাতেই এর সত্যতা যাচাই করি। রাত গভীর হতে লাগলো, গোটা গ্রাম ঘুমিয়ে পড়ল, আর শঙ্কর কিষণ নিঃশব্দে এগিয়ে গেল 7 বনের পুকুরের দিকে। শুধু একটা লণ্ঠন ছিল, যার শিখা বাতাসে টিমটিম করছিল। পুকুর সম্পূর্ণ শান্ত ছিল, কিন্তু সেই স্থির জলে কিছু ছিল, কিছু অস্বাভাবিক। ভাই, কেমন যেন লাগছে, কিষণ আতঙ্কিত স্বরে বলল। শঙ্কর মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ কিছু না, সবই মন গড়া ভয়। ঠিক তখনই পানিতে এক টুকরো ঢেউ উঠল। দুজনেই থমকে গেল। লণ্ঠনের আলো পুকুরের জলে পড়তেই তারা দেখল একটা ছায়া দুলছে, অথচ আশেপাশে কেউ নেই। এবার কিষণের বুক ধড়ফড় করতে লাগলো। ভাই, এ কি? শঙ্কর হিম্মত সঞ্চয় করে পানিতে একটা পাথর ছুঁড়ল। পাথর পড়তেই পানির উপর বুদবুদ উঠল, আর তখনই একটা হাত, হ্যাঁ একেবারে নীলচে ফ্যাকাশে কুচকে যাওয়া একটা মানুষের হাত উপরের দিকে দেখা গেল। কিষণ চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা লম্বা কালো বেনি পানির নিচ থেকে উঠে এসে মাটির উপর সাপের মতো গড়াগড়ি খেতে লাগলো। শঙ্কর ও কিষণের পা যেন জমে গেল। পালাও! দুজন দিকবিদিক ছুটতে লাগলো। পিছন থেকে মনে হচ্ছিল কেউ যেন তাদের পেছনে ধাওয়া করছে। পুকুরের গভীর থেকে উঠে আসছিল অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের শব্দ। গ্রামে পৌঁছে তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ল। তাদের মুখ সাদা হয়ে গিয়েছিল। গ্রামের বয়স্কদের চোখে আতঙ্ক ফুটে উঠল। তোমরা দেখে ফেলেছ তাই না? ও জেগে উঠেছে। 7 বনের ছায়া আবার বেরিয়েছে। আবার আবার মৃত্যু হবে। শঙ্কর আর কিষণের দম তখনও দ্রুত চলছিল। মনে হচ্ছিল তারা সবে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে। কিন্তু এই ছায়া কে? আর কতদিন ধরে এই পুকুরে ঘুরে বেড়াবে? গ্রামের সবচেয়ে বয়স্ক নারী সুমিত্রা দিদিমা ধীরে নিঃশ্বাস ফেলে বললেন, এবার সময় হয়েছে তোমাদের সব সত্যি জানার। 60 বছর আগের গল্প। এই গল্প বহু পুরনো। তখন এই গ্রামকে বর্গ গ্রাম বলা হতো। সেখানে এক কিশোরী ছিল, গঙ্গা। অসাধারণ সুন্দরী, নরম স্বভাবের, আর তার ঘন লম্বা বেনি ছিল পুরো গ্রামের আলোচনার বিষয়। তার বিয়ে এক জমিদার পুত্রের সঙ্গে ঠিক হয়েছিল, কিন্তু কপালে অন্য কিছু লেখা ছিল। গ্রামের কয়েকজন পশুর মতো মানুষ তার দিকে কুদৃষ্টি দেয়। এক ভয়ঙ্কর রাতে যখন গোটা গ্রাম ঘুমিয়েছিল, তখন তারা গঙ্গাকে ধরে টেনে হিচড়ে এই পুকুরে নিয়ে আসে। তার আর্তনাদ গ্রামে পৌঁছালেও কেউ তাকে বাঁচাতে আসেনি। তাকে নির্মমভাবে পানির নিচে ডুবিয়ে রাখা হয়, যতক্ষণ না তার নিঃশ্বাস থেমে যায়। গঙ্গার বেনি তখনও পানির উপর দুলছিল, যেন এক জীবন্ত সাপের মতো। তারপর পুকুরের জল হঠাৎ রক্তে লাল হয়ে গেল। সকালে গ্রামের লোকজন শুধু দেখল পুকুর ধারে পড়ে আছে এক কাটা বেনি। ভয়ঙ্কর রাতের শুরু। বলতে গেলে গঙ্গার আত্মা এখনও এই পুকুরেই রয়ে গেছে। সে প্রতিশোধ নেয়।
যে এই রাতে এই পুকুর ধারে আসে সে আর বেঁচে ফেরে না। গ্রামের লোকজন দিদিমার গল্প শুনে হতবাক হয়ে গেল। কিষণের ঠোঁট কাঁপতে লাগলো। তাহলে মানে যেই পুকুরের কাছে যাবে সে মরবে? সুমিত্রা দিদিমা মাথা নাড়ালেন। গঙ্গা কাউকে ক্ষমা করে না। শঙ্কর যে এতক্ষণ এইসব নিয়ে হাসাহাসি করছিল, এখন তার চোখেও ভয় স্পষ্ট। কিন্তু তখনও কেউ জানত না এ কেবল শুরু মাত্র। সেই রাতেই রঘু কাকা, যিনি গ্রামের মাতাল হিসাবে পরিচিত ছিলেন, নেশার ঘোরে পুকুরের দিকে রওনা দিলেন। গ্রামের লোকজন তাকে আটকানোর চেষ্টা করলেও তিনি মজা করে বললেন, ভূত ফুত কিছু হয় না, দেখো আমি পুকুরে গিয়ে স্নানও করে আসব। তিনি টলতে টলতে পুকুরের দিকে এগিয়ে গেলেন। সেই মুহূর্তে পুকুরের জলে এক তীব্র আন্দোলন হলো। গ্রামের লোকেরা দূর থেকে দেখছিল। কেউই রঘু কাকাকে বাঁচানোর সাহস পেল না। এক সাদা ছায়া পুকুরের জল থেকে উঠে এলো। তারপর রঘু কাকার গলায় এক লম্বা চুলের বেনি পেঁচিয়ে গেল। এক ঝটকায় তাকে টেনে নিয়ে গেল পুকুরের গভীরে। তার বিকট চিৎকার পুরো গ্রাম কেঁপে উঠল। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। রঘু কাকাও নিখোঁজ হয়ে গেলেন। এবার গ্রামে নিশ্চিত হয়ে গেল পেতনি প্রতিশোধ নিচ্ছে। আর পরবর্তী শিকার কে হবে তা কেউ জানে না। গ্রামবাসীরা বুঝতে পারল কিছু একটা করতেই হবে। তারা সাহায্যের জন্য এক শক্তিশালী তান্ত্রিক অগ্নিদেব বাবার কাছে গেলেন। তান্ত্রিক গভীর চোখে তাকিয়ে বললেন, সে এখন প্রতিশোধের শক্তিতে পরিণত হয়েছে। মুক্তি ছাড়া আর কোনো পথ নেই। তবে সাবধান, পুকুরের মাঝে তন্ত্র সাধনা করতে হবে। একটুও ভুল হলে তোমাদেরও মৃত্যু অনিবার্য। রাত গভীর হলো। তান্ত্রিক আর গ্রামবাসীরা পুকুরের ধারে এক বৃত্ত তৈরি করল। শঙ্কর আর কিষণ বুক কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করলেন। পুকুরের জল এবার বুদবুদ কাটতে লাগলো। একটা ভয়ঙ্কর ছায়া জল থেকে উঠে এলো। সে ছিল গঙ্গা। তার গভীর কালো চোখ জ্বলছিল। তার লম্বা চুল বাতাসে উড়ছিল। তারপর হঠাৎ বাতাসের ঝাপটায় সমস্ত মশাল নিভে গেল। শঙ্কর চিৎকার করে বলল, বাবা, এখন কি হবে? বাবা বললেন, ত্রিশূল তোলো, মন্ত্রপাঠ করো। কিন্তু তখনই গঙ্গার বেনি সাপের মতো ছুটে এসে তান্ত্রিককে আঁকড়ে ধরল। সবাই চিৎকার করে উঠল। বাবা শেষ চেষ্টা করলেন, কিন্তু এক নিমিষে গঙ্গার চুলের ফাঁদে জড়িয়ে তলিয়ে গেলেন পুকুরের গভীরে। এখন কি হবে? বাবাও যদি হেরে যান তাহলে বাঁচার উপায় কি? শঙ্কর, যার মনে এতদিন অবিশ্বাস ছিল, সেও এবার দিদিমার দিকে তাকালেন। দিদিমা, আপনি কি জানেন গঙ্গাকে থামানোর উপায় কি? দিদিমা চোখ বন্ধ করে বললেন, গঙ্গাকে যে 4 জন মেরেছিল তার মধ্যে 3 জন মরে গেছে, কিন্তু একজন এখনো বেঁচে আছে, আর সে হলো গ্রামের প্রধান। সারা গ্রাম স্তব্ধ হয়ে গেল এই কথা শুনে। গ্রাম প্রধান সুদর্শন, যে এখন এক বৃদ্ধ, 60 বছর আগে সেই দানবদের একজন ছিল যে গঙ্গার হত্যার সঙ্গে জড়িত ছিল। এতদিন সে বেঁচে ছিল, আর হয়তো সেই কারণেই গঙ্গার আত্মা এখনও শান্ত হয়নি। শঙ্কর, কিষণ ও গ্রামের কয়েকজন যুবক তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল। এবার তোরও বিচার হবে সুদর্শন। শঙ্কর ক্রোধে বলল। তাকে টেনে হিচড়ে পুকুরের ধারে নিয়ে যাওয়া হলো। সুদর্শন ভয়ে কাঁপতে লাগলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু করিনি। কিন্তু ততক্ষণে পুকুরের পানি শান্ত, কিন্তু ততক্ষণে পুকুরের পানি অশান্ত হয়ে উঠল। গ্রামের লোকজন আতঙ্কে পিছিয়ে গেল। পেতনি আবার হাজির হলো। তার চোখে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তার লম্বা চুল মাটির উপর কিলবিল করছিল। সুদর্শন আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়ল। গঙ্গা, গঙ্গা, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর তুই। কিন্তু সে ছিল এক প্রতিশোধ পরায়ণ আত্মা।
ক্ষমার কোনো প্রশ্নই ছিল না। হঠাৎ তার লম্বা চুল শূন্যে উঠে এলো, সুদর্শনের গলায় জড়িয়ে গেল এবং এক টানে তাকে গভীর জলে টেনে নিয়ে গেল। পুকুরের জল এক বিকট গর্জনে ফেটে পড়ল, আকাশের বিদ্যুৎ চমকালো, আর গ্রামবাসীরা চিৎকার করতে করতে পালিয়ে গেল। শুধু শঙ্কর আর কিষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। একটা মুহূর্ত পর গঙ্গার আত্মা ধীরে ধীরে জলে বিলীন হয়ে গেল। তাহলে সে কি মুক্ত পেল? গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আচ্ছা, তাহলে কি সে মুক্তি পেল? শঙ্কর ও কিষণ পুকুর পাড়ে এক ছোট্ট দেবী মূর্তি স্থাপন করল, যেন এই কাহিনী কেউ ভুলে না যায়। গ্রাম আবার তার পুরনো ছন্দে ফিরে এলো। কিন্তু সত্যিই কি সব শেষ হয়ে গেছে? এক রাত শেষ প্রহরে, যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, কিষণ এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল পুকুরের ধারে একটা ছায়া দাঁড়িয়ে আছে, সাদা শাড়িতে মোড়া এক নারী। সে এক দৃষ্টিতে কিষণের দিকে চেয়ে আছে। মনে হচ্ছিল সে গঙ্গা। কিষণ আতঙ্কে জেগে উঠল, তার শরীর ঘামে ভিজে গেছে। এটা নিশ্চয়ই একটা স্বপ্ন। কিন্তু ঠিক তখনই সে জানলার বাইরে তাকিয়ে দেখল পুকুরের পানি কাঁপছে। না, এটা এখনো শেষ হয়নি, কিষণ নিজেকে বলল। সকালে শঙ্করও অনুভব করল যে কিছু একটা ঠিক নেই। কিন্তু গঙ্গা তো মুক্তি পেল, তাহলে পুকুরের পানি এখনও কালো কেন? সে সোজা সুমিত্রা দিদিমার কাছে গেল। দিদিমা, সত্যি কি সব শেষ হয়ে গেছে? সুমিত্রা দিদিমা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, বাবা, আত্মারা কখনো পুরোপুরি মুক্তি হয় না, তারা শুধু ঘুমিয়ে পড়ে। আর যদি কেউ আবার তাদের জাগিয়ে তোলে। দিদিমার কণ্ঠস্বর কাঁপছিল। শঙ্কর আর কিষণ একে অপরের দিকে তাকালো। পুকুর পাড়ের বাতাস আবার ভারী হয়ে উঠল। শঙ্কর সব বুঝতে পেরেছিল। সময়ের সঙ্গে সঙ্গে 40 বছর কেটে গেল, আর বড়ুগ্গু গ্রাম এখন আধুনিক হয়ে উঠেছে। তবে পুকুরটি এখনও একই জায়গায় আছে। কিন্তু গ্রামের মানুষ আজও ওর আশেপাশে যেতে পছন্দ করে না। বৃদ্ধেরা নতুন প্রজন্মকে সেই ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছিল, কিভাবে এক পেত্নী এই গ্রামে তার অভিশাপ বর্ষণ করেছিল। সব কিছু শান্ত ছিল, কিন্তু এক রাত হঠাৎ শহর থেকে কয়েকজন যুবক ঘুরতে এলো। তারা সেই পুকুরের ধারে গিয়ে দাঁড়ালো। নতুন প্রজন্মের ছেলেরা এসব গল্পে বিশ্বাস করতো না। ও ভাই, এসব পুরনো দিনের বাজে কল্পনা, এসব বুড়োদের বানানো গল্প, আর কিছুই না। চলো একটা পাথর ছুঁড়ে দিই, দেখি কিছু হয় কি না, একজন ছেলেকে বলল। আর তারপর পাথরটি পুকুরের জলে পড়ল। চারপাশে একেবারে মৃত্যুর সন্নাটা নেমে এলো। এরপর পানির নিচ থেকে একটা লম্বা চুল বেরিয়ে এলো। তারপরেই এক ভয়ঙ্কর চিৎকার। বড়ুগ্গু গ্রামের সেই পুরনো ভয় আবার ফিরে এলো। কাহিনী কি শেষ, নাকি আবার কিছু ঘটতে চলেছে? তোমাদের মতামত কমেন্টে লেখো। এবারের কাহিনী ছত্তিশগড়ের আরেকটি দুর্গম গ্রাম কোটা, সেটাকে নিয়ে। সন্ধ্যা নামলেই যেখানে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যেত, পুকুরের ধারে এক প্রাচীন বটগাছ দাঁড়িয়েছিল। আর গ্রামের লোকেরা বিশ্বাস করত ওখানে 7টি আত্মা বাস করে। কেউ তাদের 7 বোনের আত্মা বলতো, কেউ বলতো ভয়ঙ্কর পেত্নী। কিন্তু গ্রামের সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী ব্যক্তি বাবু খেরান বলতো, রাতের বেলা ওখানে যাস না, ওদের ডাক শোনার পর কেউ বাঁচে না। গ্রামের সবাই তার কথা বিশ্বাস করত। কিন্তু প্রতিটা গ্রামেই কিছু বেপরোয়া যুবক থাকে। রমেশ, নাথু আর কালু, 3 বন্ধু প্রায় মদ খেতে পুকুরের ধারে বসে যেত। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলো কালো পানিতে ঝলমল করছিল। 3 জন বন্ধু মজা করতে করতে পুকুরের ধারে গিয়ে বসল। চারপাশটা একেবারে ভয়ঙ্কর নিস্তব্ধ হয়েছিল, যেন পুরো গ্রামের নিঃশ্বাস আটকে গেছে। রমেশ হেসে বলল, আরে কই 7 বোন কই? এত ভয় দেখাচ্ছ সবাইকে, দেখা তো দাও একবার। নাথু একটা পাথর তুলে নিল। এসব বুড়োদের বাজে গল্প, চলো একটু দেখি কিছু হয় কি না।
সে জোরে পাথর ছুঁড়ে দিল পানিতে, আর তারপর পুকুরের কালো জল কাঁপতে লাগলো, যেন ভেতরে কিছু নড়ছে। ঠিক তখনই একটা ভয়ঙ্কর শব্দ এলো। তারা চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। ঠিক সেই মুহূর্তে কালুর পা আচমকা পুকুরের জলে টেনে নেওয়া শুরু হলো। সে আতঙ্কে চিৎকার করে উঠল, বাঁচাও! ঠিক তখনই একটা লম্বা গাঢ় কালো ভেজা চুলের মতো কিছু কালুর পায়ে জড়িয়ে গেল। তারপর এক মুহূর্তেই কালু গভীর জলে তলিয়ে গেল। রমেশ আর নাথু ছিটিয়ে গেল। তাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে কালু হারিয়ে গেল। আর তখনই পুকুরের জলের নিচ থেকে এক নারী কণ্ঠের বিকট হাসি শোনা গেল। রমেশ আর নাথু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের বন্ধুর মৃত্যুর সাক্ষী হয়ে গেল তারা। পুকুর আবার শান্ত হয়ে গেল। শুধু হালকা ঢেউ তীরের দিকে আসছিল, কিন্তু সেই বিকট হাসি আবার শোনা গেল। এত গভীর, এত ঠান্ডা হাসি। রমেশের শরীরের লোম দাঁড়িয়ে গেল। নথু তো একেবারে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। আচমকা সে কাঁপতে কাঁপতে বলে উঠল, রমেশ, আমাদের এখান থেকে পালানো দরকার। কিন্তু রমেশ নড়তে পারছিল না। তার পা যেন অবশ হয়ে গিয়েছিল। সে তাকিয়েছিল পুকুরের জলের দিকে। সেখানে অদ্ভুত ছায়া নড়ছিল। লম্বা চুল পানির মধ্যে দোল খাচ্ছিল। আর তারপর একটা সাদা হাত জলের নিচ থেকে উঠে এলো। নাথুর জামার কলার ধরে টান দিল। নাথু আতঙ্কে চিৎকার করে উঠল, রমেশ, আমাকে বাঁচা! রমেশ এক ঝটকায় নাথুর হাত ধরে পিছনে টান দিল। দুজনেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। আর তারপর তারা দৌড়ে গ্রামে ফিরে গেল। পিছনে থাকা গাছের পাতাগুলো দ্রুত নড়ছিল, যেন কেউ তাদের পিছনে পেছনে দৌড়াচ্ছে। গ্রামে ফিরে তারা হাঁপাতে লাগলো। তাদের চোখে জল, শরীর ঘামে ভিজে গেছে। গ্রামের মোড়ে বৃদ্ধরা হুক্কা টানছিল। বাবু খেরান উঠে দাঁড়ালো। কোথায় গেছিলে তোমরা? আর কালু কই? রমেশ কোনো উত্তর দিল না। নাথু চুপচাপ মাটিতে বসে কাঁপছিল। বলো, কালু কোথায়? বাবু খুরানের কণ্ঠ কঠিন হয়ে উঠল। নাথু ভয়ে মুখ তুলল না, শুধু পুকুরের দিকে তাকিয়ে রইল। সেখানে সাদা চাঁদের আলোয় পানির ঢেউয়ের মাঝে 7টা ছায়া দুলছিল। বাবা, ওকে পুকুর টেনে নিয়েছে। নথুর কাঁপতে কাঁপতে কথাটা বলতেই পুরো চৌপাল স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ রামসুখ কাকা ধীরে পড়লেন, বলেছিলাম তোমাদের পুকুরের ধারে যেও না, কিন্তু শোনোনি তোমরা। বাবু খেরান কোনো কথা না বলে কাছে রাখা লালটেন তুলে নিলেন এবং দ্রুত নিজের বাড়ির দিকে রওনা দিলেন। রমেশ ভয়ে চিৎকার করে উঠল, বাবা, কোথায় যাচ্ছেন? বাবু খেরান হাঁটা থামালেন না। জানতে হবে আজ কার আত্মা জেগেছে। জানতে হবে আজ কার আত্মা জেগেছে। ঘরে ঢুকে গেলেন। সেখানে গিয়ে তিনি একটি পুরনো মোটা বই বের করলেন। এটি ছিল একটি তান্ত্রিক গ্রন্থ। পৃষ্ঠাগুলো হলুদ হয়ে গিয়েছিল, ধুলো জমেছিল। তিনি পাতা উল্টাতে উল্টাতে বললেন, 7 বোন সব সময় পুকুরে থাকে, কিন্তু যখন কারো মৃত্যু নিকটে আসে তখন ওদের মধ্যে একজন জেগে ওঠে। রমেশ ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কে ছিল আজ বাবা? বাবু খেরান এক গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 100 বছর আগে এই গ্রামে 7 বোন ছিল। তারা সবাই বিবাহিত ছিল, কিন্তু গ্রামের জমিদারের ছেলে ওদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ ওদের এক দিদির সঙ্গে তার বোনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু তা ভেঙে গিয়েছিল। কিন্তু গ্রামের জমিদারের ছেলে ওদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ ওদের এক দিদির সঙ্গে তার বোনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু তা ভেঙে গিয়েছিল। বদলা নিতে সে গ্রামের মানুষদের ভুল বুঝিয়ে ওই 7 বোনের বিরুদ্ধে ডাইনি হওয়ার অভিযোগ তুলেছিল। রমেশ আর নথুর চোখ বিস্ফোরিত হয়ে গেল। বাবু খেরান বলেই চললেন, গ্রামের লোকেরা ওদের বিশ্বাস করেনি, ওদের পুকুরের জলে ডুবিয়ে হত্যা করেছিল। আর সেই রাত থেকেই যখন কেউ পুকুরের ধারে যায়
ওদের মধ্যে একজন জেগে ওঠে। বাবু খেরান রমেশের দিকে তাকালেন এবং বললেন, আজ ছিল পূর্ণিমা, আজ জেগেছে সবচেয়ে বড় দিদি। নথু থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তাহলে ও কি এখনো ওই পুকুরে আছে? বাবু খেরান আস্তে মাথা নাড়ালেন। হ্যাঁ, আর এখন সে শান্ত হবে না। বাবার কথা শুনে রমেশ আর নথুর শরীরে শীতল স্রোত বয়ে গেল। 7 বোনকে পুকুরে ডুবিয়ে মারা হয়েছিল, আর এখন প্রতি পূর্ণিমায় তারা কাউকে না কাউকে টেনে নেয়। নথু আতঙ্কে বলে উঠল, তাহলে কি কালু মারা গেছে? বাবু খেরান গভীর শ্বাস নিয়ে আস্তে বললেন, না, এখনো না। রমেশ আর নথু বিস্ময়ে চমকে উঠল, মানে? যদিও মারা যেত, তবে এখন পর্যন্ত তার দেহ জলের উপর ভেসে উঠত। বাবু খেরানের চোখ লাল হয়ে উঠল। মানে ওকে এখনো পুরোপুরি গ্রাস করেনি 7 বোন? নথুর শ্বাস কেঁপে উঠল। বাবা, তাহলে আমাদের ওকে উদ্ধার করতে হবে। বাবু খেরান ধীর কণ্ঠে বললেন, ওকে বাঁচানো এত সহজ নয়, তার জন্য আমাদের আবার পুকুরের কাছে যেতে হবে। এদিকে চৌপালে আরও কিছু গ্রামবাসী এসে জড়ো হয়েছিল। বৃদ্ধরা সাবধান করলেন, পুকুরের আত্মারা কাউকে জীবিত ফিরতে দেয় না। কিন্তু রমেশ আর নথুর চোখে একটাই প্রশ্ন ছিল, যদি সামান্য আশা থাকে তাহলে কি আমরা ওকে এভাবে মরতে দেব? বাবু খেরান আস্তে বললেন, যদি আমাদের ওকে জীবিত ফিরিয়ে আনতে হয় তাহলে আজ রাতেই যেতে হবে। গ্রামের চারপাশে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে। চারিদিকে ভুতুড়ে নীরবতা। গ্রামের সব লোক ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। কিন্তু বাবু খেরান, রমেশ আর নথু এখনও চৌপালে দাঁড়িয়ে। খেরানের হাতে লণ্ঠনের আলো মৃদু কাঁপছে। আমাদের এখনই যেতে হবে। খেরানের গলা দৃঢ়। রমেশ আর নথু একে অপরের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে মাথা নাড়ালো। 3 জন সাহস করে পুকুরের দিকে হাঁটতে লাগলো। গাছের পাতাগুলো মৃদু শাঁ শাঁ শব্দে কাঁপছে, যেন কেউ তাদের ফিসফিস করে সতর্ক করছে, ফিরে যাও। কিন্তু তারা থামল না। পুকুরের পানি শান্ত। আকাশে পূর্ণিমার আলো জলের গায়ে পড়েছে, আর সেই আলোর প্রতিফলন যেন অদ্ভুত ছায়ামূর্তি তৈরি করেছে। নথু ফিসফিস করে বলল, কালুর ছায়া কোথাও নেই। তাহলে কি ও ডুবে গেছে? খেরান কিছু না বলে একটা ছোট্ট লোহার ডিব্বা বের করল। ভিতরে ভস্ম মেশানো কিছু হলুদ মাটি। এটা নরেন তান্ত্রিক আমায় দিয়েছিল অনেক বছর আগে। বলেছিল, যদি কখনো 7 বোনেদের থামাতে হয় তাহলে এটা জলে ফেলতে হবে, কিন্তু একবারেই সুযোগ পাওয়া যাবে। রমেশ আর নথু নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে রইল। হঠাৎ পুকুরের পানি ধীরে ধীরে কাঁপতে লাগলো। চারপাশে গাছের পাতা বাতাস ছাড়াই নড়ে উঠল। একটি নারী কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও, ফিরে যাও। নথু চমকে উঠে ফিসফিস করল, এটা তো আমাদের ভাষা নয়। খেরান গম্ভীর গলায় বলল, ওরা সেই ভাষায় কথা বলে যা এই দুনিয়ার নয়। পুকুরের পানি থেকে একজোড়া লম্বা সাদা হাত বেরিয়ে এলো। হাতগুলো শুকনো, গাঢ় নীল রঙের, আর তার আঙুলগুলো যেন মৃত মানুষের হাড়ের মতো। রমেশ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু খেরান চিৎকার করে বললেন, এখনই সময়, হলুদ মাটি দাও। নতু দ্রুত খেরানের হাতে ছোট্ট পুটলিটা দিল। খেরান সেই ভস্মমাখা মাটি পুকুরে ছড়িয়ে দিলেন। এক মুহূর্তের জন্য চারিদিক স্তব্ধ হয়ে গেল, কিন্তু তারপর পুকুরের পানি প্রচণ্ড শব্দে ফুঁসে উঠল। নীল জলের মাঝে একটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। সাদা শাড়িতে ভেজা চুল লুটিয়ে পড়েছে, আর চোখ দুটি জল জল করছে, কিন্তু সেটা ভয়ঙ্কর নয়, ব্যথায় প্রতিশোধে জল জল করছে। তার ঠোঁট নড়ল। এবার আমার বিচার হয়েছে। তারপর মুহূর্তের মধ্যে তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন। পুকুরের পানি আবার শান্ত হয়ে এলো। নথু ফিসফিস করে বলল, কালু, কালু। হঠাৎ পুকুরের এক পাশে একটি শরীর ভেসে উঠল।
রমেশ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কালুকে টেনে তুলল। ওর শরীর ঠান্ডা, কিন্তু প্রাণ আছে। বাবুখেরান দীর্ঘশ্বাস ফেলে বললেন, এবার মনে হয় 7 বোনের আত্মারা শান্তি পেলেন। কিন্তু ঠিক তখনই একটা সতর্ক বাতাস এসে তাদের কানে ফিসফিস করে বলে গেল, সবাই নয়। বাবুখেরান চমকে উঠলেন। রমেশ আর নথু শিউরে উঠল। তাহলে কি এখনও কেউ জেগে আছে? বন্ধুরা, এই গল্পটি অনেক বড়। যদি আপনারা পরবর্তী পার্ট শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দ্বিতীয় পার্ট আপনাদের জন্য নিয়ে আসব। তো এই পার্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল আমার সঙ্গে। আমি পরিতোষ। বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।